স্বাগত। আপনারা দেখছেন আইসিটি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন লার্নিং অ্যান্ড আর্নিং। আজ আমরা ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করব এবং আমাদের সাথে উপস্থিত আছেন আইসিটি ডিভিশনের সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মিমিয়া ইসলাম চৌধুরী। আমাদের সাথে আছেন বিলেন্সারের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মোহাম্মদ শফিউল আলম। আমাদের সাথে আছেন ফ্রিল্যান্সার আসলাম হাসিব। শুরুতে আমরা আসলাম হাসিবের সাফল্যের গল্প দেখে আসি। রুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন আসলাম হাসিব। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমার 1 মাসের পরে আমার জব হয়ে গেছিলো আবুল খায়ের গ্রুপে। আমি ওখানে জব করি 2010-এই ওখানে জয়েন করি এবং জয়েন করার পর ওখানে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসাবে ছিলাম। ওখানে 4 বছর জব করছি। জবে জয়েন করার 1 বছর পরেই আমি ফ্রিল্যান্সিং শুরু করি। ওই সময় জবের পাশাপাশি ফ্রিল্যান্সিংটাও চালু ছিল। চাকরি থেকে ফ্রিল্যান্সিংয়ে আয় বেশি হওয়ায় ঢাকার রামপুরায় গড়ে তোলেন আউটসোর্সিংয়ের প্রতিষ্ঠান। শুরুতে এখানে কাজ করত মাত্র 8 জন, এখন কাজ করছে 38 জন, আর প্রতি মাসে আয় করছেন প্রায় 10-12 লাখ টাকা। এবং আমাদের যেটা টার্গেট যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আমাদের 300 এমপ্লয়িজ বা স্টাফ নিয়ে যাওয়া। এবং এখানে যদি একটা জব অপরচুনিটি ক্রিয়েট করি কিছু মানুষের, সেক্ষেত্রে হয়তো অন্ততপক্ষে কিছু বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই চিন্তা থেকেই আমার এই জব ছাড়া এবং এই টিমটা তৈরি করা। তবে শুরুটা খুব সহজ ছিল না। এ পেশায় আসার আগে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে হাসিবকেও। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে ওই সময়টা আসলে এখন যেমন ফ্রিল্যান্সিং করলেও বাবা মা সমর্থন দেয়, ওই সময় আসলে ওই সমর্থনটা ছিল না। তো যখন জব ছাড়ি তখন এটা আমার জন্য খুব কঠিন সময় ছিল যে বাবা মাকে বোঝানো, আমার ওয়াইফকে বোঝানো, এমন হয় যে দুই পক্ষই আমার সাথে খুব রাগারাগি। অবশেষে আমি যেটা তাদেরকে বলছি যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক, আমি ট্রাই করি আমি কিছু করতে পারি কিনা। এইরকমভাবে ভালোভাবে একটু বোঝানোর পর তারা রাজি হয়েছে। প্রথম বন্ধুদের কাছে শিখলেও পরে তার প্রধান শিক্ষক হয়ে দাঁড়ান গুগলে। প্রথমে আমি যেটা সার্চ দিলাম যে ওয়েব ডিজাইনিং সফটওয়্যার। তো ওয়েব ডিজাইনিং সফটওয়্যার দিয়ে সার্চ দেওয়ার পর একটা সফটওয়্যার ডাউনলোড করলাম এবং ওখানে ওই সফটওয়্যারটা ছিল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইট বিল্ড করা। তো ওই ওয়েবসাইটটা বিল্ড করার পরে ওই দিন আমার কাছে মনে হয়েছে যে আমি তো ওয়েব ডিজাইনিং শিখে গেছি। তো 1 সপ্তাহ পর মনে হচ্ছে আসলে এটা ওয়েব ডিজাইনিং না, আরও বেশি কিছু আছে। তো এরপর আরও কিছু সার্চ দিলাম গুগলে এবং এভাবে এমনও সময় গেছে যে 1000 পৃষ্ঠা পিডিএফ বই পুরো পড়ছি। হাসিবের স্বপ্ন আরও বড়। আমার প্রতিষ্ঠান নিয়ে আমার ড্রিম হচ্ছে এখান থেকে যেন হাজার মানুষের জবের অপরচুনিটি ক্রিয়েট হয় এবং আমার যেটা গোল যে এখান থেকে আমার হ্যাশট্যাগের নাম্বার অফ এমপ্লয়িজ 1000 করা, যেন এখান থেকে অনেক মানুষের জবের অপরচুনিটি ক্রিয়েট হয়। তারা এখান থেকে শিখে যে হয়তো তারা একটা সময় আবার একটা এই হ্যাশট্যাগের মতোই আরেকটা টিম তৈরি করবে, সেখান থেকে আরও অপরচুনিটি ক্রিয়েট হবে। দেশের ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বাড়াতে সরকারের নেয়া লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প হাতে নেয় খুশি হাসিব। বাংলাদেশ সরকারের যে প্রজেক্টটা, এটাতে আমি 100% এটা সমর্থন দিই এবং যারা নতুন অবশ্যই এটার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনাদের এই ধরনের যে ট্রেনিং প্রোগ্রামগুলো হচ্ছে এগুলোতে অ্যাটেন্ড করেন এবং এটার মাধ্যমে বাংলাদেশের বেকারত্ব দূর করা অনেকটাই সহজ হয়ে যাবে। লার্নিং অ্যান্ড আর্নিং, সৌজন্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আমরা একটি সাকসেস স্টোরি দেখছিলাম এবং আমাদের সেই ফ্রিল্যান্সার মোহাম্মদ আসলাম হাসিব আছেন। আমি আপনার কাছে একেবারে প্রাথমিক পর্যায় থেকে যদি আসি, যে চাকরি, অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকে যে চাকরি যখন আমি করব আমার মাস শেষে একটা ফিক্সড ইনকাম থাকবে, যেটার একটা গ্যারান্টিড ইনকাম। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা অনেকে কাজ জানা সত্ত্বেও সেই সাহসটা করে উঠতে পারেন না যে আমার অনেক মাসে তো আমার কোনো ধরনের কোনো উপার্জন নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে সিকিউরিটিটা কি? আপনি এই সাহসটা কিভাবে পেলেন? আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি জবের পাশাপাশি কাজটা শুরু করি এবং 2011 থেকে আমি মূলত ফ্রিল্যান্সিং স্টার্ট করি, শেখা শুরু করি। এবং শেখা শুরু করার পর আমি যেটা করি, আমি অনেক বেশি সময় দিই এটার জন্য। আমার ডিউটি মোস্ট অফ দ্য টাইম অফিসের ডিউটি থাকতো 2টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। এরপর আমি 11টা থেকে রাত্রে 11টার সময় আমি কাজে বসতাম এবং 11টা থেকে সকাল 8টা পর্যন্ত। এভাবে আমার 2.5 বছর গেছে। এভাবে আমি পরিশ্রম করছি এবং যার কারণে আমার শেখাটা অনেক ফাস্টার হয়েছে। এবং আমি যখন 1 বছর পরেই, আমি প্রথমে 1 বছর, অনেকে যেটা করে যে ফ্রিল্যান্সিং শুরু করার 1-2 মাসের মধ্যেই মার্কেট প্লেসগুলোতে তারা অ্যাপ্লাই করা শুরু করে, যার কারণে অনেক সময় তারা কাজ পায় না, অনেকটা ডিসমোটিভেটেড হয়ে ব্যাক করে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি প্রথমে 1 বছর লোকাল কাজ করছি
আমার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হওয়ার পরে আমি যখন মার্কেট প্লেসে অ্যাপ্লাই করছি, আমি অ্যাপ্লাই করার 2 মাসের মধ্যেই আমি কাজ পাইছি, এবং এইভাবে আরও 5-6 মাস কাজ করার পর আমি ইনভার্টো স্টুডিও, এটা গ্লোবাল একটা মার্কেট প্লেস, এবং এখানে যে সমস্ত ডেভেলপাররা কাজ করেন এরা সবাই হ্যান্ডপিকড, এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে ওনারা হ্যান্ডপিক করে কিছু কিছু ডেভেলপারকে বাছাই করছেন, যার মধ্যে ভাগ্যক্রমে আমিও চলে যাই। কিন্তু আপনার মধ্যে কি কখনো এই আশঙ্কা কাজ করেনি যে আমি একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চাকরি ছেড়ে আমি ফ্রিল্যান্সিং এ যাব, যখন আমি মানে জব সিকিউরিটি, ফ্রিল্যান্সিং এ তো সেই সিকিউরিটি নাই। জি, আমি যখন জবটা ছাড়ি, আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রায় 1.5 বছর পর আমি জবটা ছাড়ছি। তো ওই সময়ে আমি 1 বছর একটা বড় জায়গাতে চলে যাই, আমি ইনভার্টো স্টুডিওতে। ওখানে একটা সময় ছিল যে আমি ওই মার্কেট প্লেসে সবচেয়ে বেশি জব আমি করতাম। ওই মার্কেট প্লেসে পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা যে সমস্ত ডেভেলপার, ওখানে প্রায় 8,000 ডেভেলপার, তাদের মধ্যে আমি সবচেয়ে বেশি জব করতাম। জবের অসুবিধাটা কখনো আমার হয়নি, এবং এমনটি হয়নি আমার যে আমার জবের থাকবে না, এরকমটি কখনো হয়নি। কারো ক্ষেত্রে কি হতে পারে নাকি? এরকমটি কিছু কিছু ক্ষেত্রে হয়, তবে যদি কেউ ভালো কাজ জানে এক্ষেত্রে হিউজ অপরচুনিটি আছে কাজ পাওয়ার। সো আমার মনে হয় না যে এই অসুবিধাটা হবে। শফিউল আলম, আমরা শুনছিলাম আসলাম হাসিবের কথা, আমরা সাফল্যের গল্পটিও দেখছিলাম তার। সেইক্ষেত্রে একই প্রশ্ন যদি আমি আপনাকে করি, যে যারা ফ্রিল্যান্সিংয়ে আসেন তাদের কিন্তু একটা ভয়ই থাকে, চাকরির নিশ্চয়তা, টাকার নিশ্চয়তা, অর্থ উপার্জনের নিশ্চয়তা। সেই ক্ষেত্রে কি শুধুমাত্র স্কিল থাকলেই সেটি করা সম্ভব, নাকি মানে এই সাহসটা তারা কিভাবে নিয়ে আসবেন আসলে? থ্যাংক ইউ। আই মিন আমাদের যেটা দেখা যায় যে আপনার ফ্রিল্যান্সিংয়ে আসলাম হাসিবের এক্সাম্পলটা একটু ডিফারেন্ট। সে আগে থেকেই অভিজ্ঞতাটা নিয়ে তারপরে সে কাজে নেমেছে। আমার কাছে মনে হয় এটা খুব পারফেক্ট। যে যেটাতে দক্ষতা আছে সেই দক্ষতাটা অর্জন করলে তাহলে কিন্তু তার আপনার সেটা ফ্রিল্যান্সিং হোক বা সেটা ফুল টাইম জব হোক বা কনসালটেন্সি হোক, তাহলে কিন্তু কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এবং আমি মনে করি যে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আরও এডেড কিছু কোয়ালিটি প্রয়োজন আছে। আপনার কমিউনিকেশন স্কিল, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, টাইম ম্যানেজমেন্ট, এবং খুব প্রফেশনালি কাজ করতে হয়। আমরা যদি এই স্কিলগুলো নিয়ে আপনার সাথে কথা বলি, যে শুধুমাত্র আমি যেই কাজটা করছি, যেমন আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট করি, শুধুমাত্র সেই ডেভেলপমেন্ট স্কিল থাকলে কিন্তু হচ্ছে না, আমার আরও অনেক কিছু জানতে হতো। তো সেই ক্ষেত্রে এখন আমার এই মুহূর্তে যে স্কিল আছে, সেই স্কিলগুলো আমি ডেভেলপ করব কিভাবে, সেই বিষয়ে আপনারা এলইডিপি থেকে কি করছেন? ধন্যবাদ। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে তাদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। তাদেরকে ইতিমধ্যে আমাদের যেটা টার্গেট, যে 13,000 ফ্রিল্যান্সার তৈরি করা। তো 13,000 ফ্রিল্যান্সার তৈরি করা, এটা যখন তারা 13,000 ওই সারা বাংলাদেশে 64 জেলায় ট্রেনিং হচ্ছে। আমরা মূলত ট্রেনিং দিচ্ছি এখন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। তো তারা যখন এই ট্রেনিংটা হবে হচ্ছে 200 ঘন্টা, 50 দিনের ট্রেনিং। 50 দিনের ট্রেনিংয়ে 200 ঘন্টার মধ্যে আবার ভাগ আছে, সেটা হচ্ছে 100 ঘন্টা যাবে হচ্ছে এটা বেসিক, এবং আরও 100 ঘন্টা হচ্ছে স্পেশালাইজড ট্রেনিং। এই 100 ঘন্টার মধ্যে 75 ঘন্টা হচ্ছে কোর স্কিলের জন্য এবং 25 ঘন্টা সফট স্কিলের জন্য। এভাবে করে ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে, তারপরে যখন এই 13,000 আমাদের টার্গেট ফিল আপ হবে, তখন আমরা তাদেরকে মার্কেট প্লেসে কাজের জন্য আমরা মেন্টরিং করব। এভাবেই আমরা আসলে চেষ্টা করছি। আমি শফিউল ভাইয়ের কাছে যেতে চাই। আমি 2012 সালের একটা ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রি রিপোর্ট আমার কাছে আছে, আমার আপডেটেড নাই। 2017-তে কি অবস্থা সেটা এই মুহূর্তে জানি না, কিন্তু নিশ্চয়ই এর চেয়ে খুব বেশি ডিফারেন্ট হবে না। নর্থ আমেরিকার কথা আমরা দেখতে পাচ্ছি। নর্থ আমেরিকায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে নন আইটি যেই কাজগুলো, সেটা প্রায় অর্ধেক, 50%। সেই ক্ষেত্রে আমরা মিমি আপার কাছ থেকে যেটা শুনছিলাম, যে আমাদের এই মুহূর্তে কিন্তু আইটি জবগুলোর ক্ষেত্রেই অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। সেই আমরা এমনি কাজও দেখি, আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং যারা কাজ করেন তারাও কিন্তু এই নন আইটিগুলোকে খুব একটা মনে হয় গুরুত্ব দেন না। সেই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। তো তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আমরা আবারও। লার্নিং অ্যান্ড আর্নিং, সৌজন্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। স্বাগত, আপনারা দেখছেন লার্নিং অ্যান্ড আর্নিং। আমরা শফিউল ভাই একটা কথা বলছিলাম, আমরা ইল্যান্স, যেটা এখন সম্ভবত আপওয়ার্ক হয়ে গেছে, সেটার একটা রিপোর্টও আছে আমার কাছে। সেইখানে 39% মেম্বার যারা, তারা নিজেদেরকে রাইটিং, এডিটিংকে নিজেদের মেইন স্কিল সেট হিসেবে বলছেন। সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে সরকার অনেক গুরুত্ব দিচ্ছে আইটির উপরে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে নন আইটি জব যেগুলো, সেখানে আরও বড় একটা মার্কেট পড়ে আছে। আপনারা কি মনে করেন? থ্যাংক ইউ। আই মিন এই বিষয়টা আসলে আমাদের ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি নিয়ে যেই মিথগুলি আছে, স্পেশালি যে মেসেজগুলি খুব রেগুলারলি দেওয়া হয়, সেখানে আপনার
ওয়েব ডেভেলপমেন্ট, যে কমন স্কিলগুলি আছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং অথবা প্রোগ্রামিং, এটার উপরে ফোকাস করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে ফ্রিল্যান্সিং কিন্তু আপনি ইভেন যদি মার্কেট প্লেসগুলি দেখেন বা মার্কেট প্লেসের বাইরেও কিন্তু অনেক জব আছে। আমরা যদি বলি যে ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিংয়ের মার্কেট সাইজ যদি $400 to $500 বিলিয়ন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেট প্লেসের সাইজ সোফার 2016 ছিল আপনার $4.6 বিলিয়ন অথবা $6 বিলিয়ন মতো হবে টোটাল মার্কেট সাইজের ইকোনমি। সেটা কিন্তু আপনার যদি 400-এর সাথে 4.6 ইটস ভেরি লো। আর তাছাড়া কিন্তু আরও অনেক মার্কেট প্লেস আছে, স্পেশালাইজড মার্কেট প্লেস, যাদের এগুলো হচ্ছে জেনারেল মার্কেট প্লেস, আপওয়ার্ক বা আপনার freelancer.com অথবা বাংলা আমরা যেটা তৈরি করেছি bilancer.com, জেনারেল মার্কেট প্লেস, যেখানে প্রায় 3000+ কিন্তু স্কিল সেট আছে। তার মানে আপনি শুধুমাত্র গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং না, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রচুর কাজ আছে। তারপর হচ্ছে আপনার কোনো একজন আর্টিস্ট আছেন, উনি যারা সিঙ্গিং করেন ওইটা নিয়ে আছে, যারা ভয়েস নিয়ে কাজ করেন ভয়েস ওভার নিয়ে আছে, অথবা কেউ যদি রাইটিং, আপনি যেটা বলেন মাত্র যে স্ট্যাটিস্টিক্সটা আপনার রাইটিং, ট্রান্সলেটিং, ক্রিয়েটিভ রাইটিং, এখানে থাউজেন্ড অফ স্কিল সেট আছে। তো যেই কারণে আমরা বলবো যে আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউটগুলি আছে লোকালি, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আমাদের যে মাইন্ডসেটটা, যে আপনার কালেকটিভ মাইন্ডসেট হচ্ছে যে আপনার এই 3 থেকে 4টা স্কিলের উপর আমরা হাইলি ফোকাস করি। আমার মনে হয় যে আপনার যার যেটাতে প্যাশনেট এরিয়া আছে সেটাতে ফোকাস করা উচিত। কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ, কেউ যেমন অনেকেই আছেন খুব ভালো কমিউনিকেটিভ। ভুল ধারণা ভাঙার জন্য আপনি যেহেতু ভুল ধারণা বলছেন, সেই ক্ষেত্রে কি আইটি রিলেটেড কাজ যেগুলো আর আইটি রিলেটেড না যেগুলো, যেমন কপিরাইটিং বা অন্য ধরনের যেগুলো আছে, এগুলোর মধ্যে কি ইনকামের অনেক বড় একটা তফাৎ? এই কারণে কি আগ্রহ হচ্ছে, নাকি আসলে কারণটা কি? কারণ আমার কাছে মনে হয় যে মার্কেট প্লেসে যে কাজগুলি আছে সেখানে আপনার ওয়েব ডেভেলপমেন্ট অথবা ডিজাইন এবং মাল্টিমিডিয়াতে প্রচুর কাজ আসে আর কি। তো এইটা এই কারণেই হয়তো তৈরি হয়েছে আমাদের একটা, অথবা মার্কেট প্লেসগুলি আমাদের কাছে সেলস করেছে বাংলাদেশে, যখন তাদের অনেক ফ্রিল্যান্সার প্রয়োজন ছিল আপনার একটা সময় 2010, 11, 12-এর দিকে, তাদের ওই রিকোয়ারমেন্টগুলি আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছে। আচ্ছা, আসলাম হাসিবের কাছে যাই আমি, আপনি কিছু অ্যাড করতে একটু আমি বলবো যে প্রতি মাসে এখন ওয়েবসাইট হচ্ছে 160 মিলিয়ন, এবং এই যে ওয়েবসাইটগুলো তৈরি হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র তাদের আইটি রিলেটেড না। কেউ হয়তো ব্লগিং করতেছে, তার একটা ওয়েবসাইট দরকার। কেউ হয়তো অ্যাফিলিয়েট মার্কেটার, তার একটা ওয়েবসাইট দরকার। কেউ হয়তো একটা রিয়েলটর, সে রিয়েল এস্টেটে বিজনেস করবে, তার ওয়েবসাইট দরকার। তো সেক্ষেত্রে তারা কিন্তু একটা ওয়েবসাইট বানাতেই হচ্ছে, যার কারণে এই ওয়েব ইন্ডাস্ট্রির ডিমান্ডটা কিন্তু থেকেই যাচ্ছে। আমি যদি আপনাকে একটু ছোট একটা হিস্ট্রি বলি, যে 2015 থেকে আপওয়ার্কে, যে হিস্ট্রিটা আপনি বললেন, যে আপওয়ার্কে এবং ফ্রিল্যান্স ইউনিয়ন, ওয়ার্ল্ড ফ্রিল্যান্স ইউনিয়ন, তারা একটা রিসার্চ করে যে রিপোর্টটা দিয়েছে যে 2005 থেকে 2015 পর্যন্ত যতগুলো ইউএসের যে জবগুলো হয়েছে 10 মিলিয়ন জবসের মধ্যে 94% জব তারা টেম্পোরারি বেসিস অথবা আউটসোর্স করছে। তো এই জবের মধ্যে ইউএসএতে অনলি 34% মানুষ তারা এই কাজগুলো করার জন্য ইচ্ছুক। বাকি কাজগুলো কিন্তু সবগুলো আউটসোর্স হয়েছে ইউএসের বাইরে। সো দেখা যায় যে, এবং তারা কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশকে একটু প্রিফার করে বেশি, কেননা এখানে অনেক একটু কম কস্টে কিন্তু তারা আমাদের দিয়ে কাজগুলো করে নিতে পারে, যার কারণে এইটার একটা বড় ইন্ডাস্ট্রি বাড়তেছে। ইভেন এটা কিন্তু ফ্রিল্যান্সিং এটা এমন ধীরে ধীরে এটা ইউএসএও বাড়তেছে। ইউএসএর ক্ষেত্রে যেটা হচ্ছে যে, আমি যেটা একটা হিস্ট্রি দেখলাম যে 2014-তে ওদের ইউএসএতে ফ্রিল্যান্সার ছিল 53 মিলিয়ন, প্রতি বছর এতে 10 মিলিয়ন করে বাড়তেছে, এবং এখন 2016-তে 55 মিলিয়ন ফ্রিল্যান্সার ইউএসএতে, এবং এটা আমাদের দেশেও এটা বাড়তেছে। এবং 2017 সাল যেটা বলা হচ্ছে, যে 2017 সালকে বলা হচ্ছে যে ইয়ার অফ দ্য ফ্রিল্যান্সার্স, এবং এই সালগুলোতে এসে এবং এর পরবর্তীতে যেটা হবে যে কোম্পানিগুলো তারা বেশিরভাগ জবগুলো তারা চাইবে যে আউটসোর্স করতে, ফ্রিল্যান্সারদের দিয়ে করাতে চাইবে। কেন? ইভেন সিএফওরা, যারা মোস্ট অফ দ্য সিএফও, তারা এটা পছন্দ করে। এর কারণ হচ্ছে, যখন একটা মানুষকে অফিসে জব অপরচুনিটি ক্রিয়েট করতে হয়, তার জন্য কিন্তু আদার্স অনেক ফ্যাসিলিটিস দিতে হয় পার্মানেন্টলি, সেটা সেটআপ ক্রিয়েট করতে হয়, সেটা কিন্তু লাগতেছে না, যার কারণে এইটা এই ফ্রিল্যান্সারটা অনেকটা বলতে পারেন যে যারা বিজনেস করতেছে তাদের জন্য। আমি আপনাদের কথার ভিত্তিতে আমি একটু ঘুরে আসি, আবারও আসবো আপনাদের কাছে, মিমিয়া আপার কাছ থেকে একটু ঘুরে আসি। যে আমরা শফিউল ভাই বলছিলেন যে প্রায় মনে হয় 3000 স্কিল সেটের মতো আছে, সেই ক্ষেত্রে আমরা মাত্র 3টা স্কিল সেট নিয়ে এখন কথা বলছি, তো বাকি কত থাকে? 2997 স্কিল সেট, এর মধ্যে অনেকগুলোই কিন্তু আমরা এখনো হিউজ মার্কেট বলছি, সেটা এখন আমরা আনটাচড অবস্থায় বলা যায়। সেই ক্ষেত্রে সরকারের আসলে পরিকল্পনা কি? আসলে যে ব্যাপারটা, যে মাত্রই আমাদের তো কেবলই আমরা শুরু করেছি, এই কারণেই দেখা যাচ্ছে কেবল 3টা নিয়ে আমরা শুরু করেছি, কিন্তু পরবর্তীতে যেহেতু মার্কেট প্লেসটা অনেক বড়, পরবর্তীতে আমাদের টার্গেট হচ্ছে আরও এগুলো অ্যাড করব।
আরও মানে কোর্সগুলো আরও অ্যাড করা হবে। এই ট্রেনিংয়ের মাধ্যমে আরও কোর্স করানো হবে। জেলা পর্যায়ে যে ট্রেনিংটা দিচ্ছি 200 ঘন্টার ট্রেনিং, সেটা তো দেয়াই হচ্ছে, কিন্তু এছাড়াও আমাদের উপজেলা পর্যায়ে সম্প্রতি আমাদের 5টা ডিজিটাল ট্রেনিং বাস বিভিন্ন উপজেলায় ট্রেনিং দিচ্ছে। এটা হচ্ছে মেয়েদের ট্রেনিং দিচ্ছে, প্রত্যেকটা উপজেলায় যাবে এবং তারা 2 দিন করে প্রতিদিন 2টা সেশনে ট্রেনিং দেওয়া হবে। আর এই ট্রেনিংটা দেবে হচ্ছে আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামারগণ। তো এই ট্রেনিং বাসগুলো যেহেতু প্রত্যন্ত উপজেলা পর্যায়েও চলে যাচ্ছে, যেসব মেয়েরা কখনোই তারা কম্পিউটার দেখেও নাই বা তারা চিন্তাও করতে পারে না, তাদেরকে এই বেসিক ট্রেনিংটা দেওয়া হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে যখন আমি অনেকগুলি মেয়েকে ট্রেনিং দেবো তার ভিতর কিছু মেয়ে উৎসাহিত হবে এবং তখন তারা কিন্তু পরবর্তীতে এই যে আমাদের বড় পরিসরে যে ট্রেনিংগুলো সেখানে তারা রেজিস্ট্রেশন করবে এবং তারা তখন এই ট্রেনিংগুলো নিতে থাকবে। শফিল ভাই, আমি আপনার কাছে শেষ একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আপনি তো বিল্যান্সারের প্রতিষ্ঠাতা, অনেকেই এটা বলছেন যে ফ্রিল্যান্সিংয়ে যে পরিমাণ জোর দেওয়া হচ্ছে গ্লোবালি এবং বাংলাদেশে এখন দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে এমনিতেই আমাদের এখানে কিন্তু ঝরে পড়ার হার অনেক বেশি শিক্ষার, প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এটা এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে যে যেহেতু আমি বাসায় বসে গ্রাফিক ডিজাইন বা অন্য কোনো একটা কিছু ওয়েব ডেভেলপমেন্ট শিখে আমি আয় করতে পারছি, আমার এখন পড়াশোনার দরকারটা কি, আমি শুধু এটা শিখলেই হয়। আপনি কি একমত? মানে এই বিষয়টা কি আসছে আসলে? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যে এডুকেশন সিস্টেমটা আছে, আপনার স্পেশালি জেনারেল এডুকেশন, সেখানে আপনার যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের কিন্তু কোনো ধরনের স্ট্যাটিস্টিক্স নেই। আমি কতগুলি স্টুডেন্ট আপনার জিওগ্রাফির জন্য বা ফিলোসফির জন্য অথবা আপনার বাংলার জন্য বা পালির জন্য যে ক্রিয়েট করছি, সেটার কতগুলি জব আছে আর কি। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ইভেন আপনি গ্লোবালি যদি দেখেন যে হায়ার এডুকেশন নিয়ে এত ফ্যাসিনেটেড না সবাই, যেটা আপনার টেকনিক্যাল এডুকেশন অথবা হচ্ছে আপনার যেটাতে আর্ন করা যাবে কুইকলি, কারণ মানুষের পটেনশিয়াল শিক্ষা যেটা বলে এক্স্যাক্টলি মানুষের পটেনশিয়াল এইজ কিন্তু হচ্ছে আপনার আমরা যেটা বলি লেস দেন 30 মোস্টলি। আপনি যত বড় বড় অ্যাথলেট দেখেন বা আপনার বা সাকসেসফুল পিপল দেখেন, তো ওই সময়টাতে আমাদের দেখা যায় যে এডুকেশন সিস্টেমটা যদি প্রপারলি যদি আরেকটু রিস্ট্রাকচার করা যেত। আর আমি মনে করি যে পড়াশোনার পাশাপাশি অবশ্যই স্টুডেন্টদের জন্য কিন্তু আসলে ফ্রিল্যান্সিং কিন্তু কেউ আজীবন করতে পারে না অথবা ফুল টাইম ক্যারিয়ার হিসেবে সবাই করতে পারে না, কারণ আপনার ওইটা অনেক স্মার্ট জব এবং অনেক প্রফেশনাল জব, অনেক সময় স্ট্রেসটা সবাই নিতে পারে না। আমার কাছে মনে হয় যে স্টুডেন্ট যারা আছে স্পেশালি এলইডিপি প্রজেক্ট, এটা কিন্তু আপনার হয়তো এখন 13,000 করানো হচ্ছে, আমার কাছে মনে হয় হয়তো সরকারের পরিকল্পনা করা উচিত অথবা হয়তো আছে তাদের, এটাকে যেন এই ফিলোসফিটাকে যেন ছড়াই দেওয়া হয়। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে এলইডিপি প্রকল্পের কিন্তু মানে টার্গেটটা এটাই যে কেউ সারা জীবন ফ্রিল্যান্সার হয়ে থাকবে না, সে উদ্যোক্তা হবে এবং সে সবাইকে চাকরি দেবে, সে চাকরির পেছনে ঘুরবে না, এটাই কিন্তু টার্গেটটা। হ্যাঁ, কিন্তু টার্গেটটা যদি এরকম হয় সবাই চাকরি দেবে তাহলে চাকরি করবে কে? আমি আসলাম হাসিব ভাইয়ের কাছে একেবারেই শেষ আমাদের অনুষ্ঠান। আপনি যদি বলেন যে আপনি যখন শুরু করেছিলেন তখন যে বাধাগুলো আপনাকে ফেস করতে হয়েছিল, সেটা কি এখন যারা ফ্রিল্যান্সার হিসেবে আসছেন তাদের কি কমেছে না বেড়েছে? হ্যাঁ, অবশ্যই কমছে, কারণ আমি যখন কাজ শুরু করি তখন 2-3 kbps স্পিডের নেটওয়ার্ক ইন্টারনেট ইউজ করতাম। অবশ্যই এতে ভালো হয়েছে, ধৈর্যটা বাড়ছে। তো তারপর আদার্স অনেক বিষয় ছিল, যে পেমেন্ট নিয়ে আসার একটা ফ্যাক্টর ছিল, এটা এখন অনেক ইজি হয়ে গেছে। এছাড়া যেটা দেখা যায় যে আমাদের সরকার থেকেও বিভিন্ন ধরনের হেল্প আমাদের জন্য করতেছে এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনেক কিছুই করতেছেন। যেমন আমাদের কিছুদিন আগে আমাদের কানেক্টিং স্টার্ট আপ হলো, তো কানেক্টিং স্টার্ট আপে আমরা উইনার ছিলাম। তো এই যে এর মাধ্যমে অনেকগুলো স্টার্ট আপ কিন্তু উঠে আসছে, তাদেরকে ফোকাস করার একটা সুযোগ পাচ্ছে এবং এর মাধ্যমে অনেকেই যারা আরও শিখতে চায়, যারা কাজ করতে চায়, তারাও একটা অপরচুনিটি পাচ্ছে। তো আমি একটু কথা বলবো যে এই যে চাকরি করব না চাকরি দিব, এই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো সংক্ষেপে। জি, দেখা যায় যে এই কথাগুলোর দ্বারা যে যারা বলতেছেন অবশ্যই এটা ভালো, বাট এটাকে একটু মডিফাই করা দরকার। সবাই যদি এই কথা বলে যে চাকরি করব না দিব, তো চাকরি দেওয়ার জন্য কিছু কোয়ালিফিকেশন দরকার হয়। তো দেখা যায় যে সমস্ত স্টার্টআপগুলো ইউএসএতে ইউকেতে হচ্ছে, যে সমস্ত স্টার্টআপগুলো 5 বছর আগে তৈরি হয়েছিল, কোনো ধরনের প্রফিট দেখা ছাড়াই ওই স্টার্টআপগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এর কারণ হলো যে যারা ওই কোম্পানির সিইও তাদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নাই। এজন্য গবেষকরা যেটা বলতেছেন যে কোনো স্টার্টআপ দেওয়ার জন্য অবশ্যই তাকে একটা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স কমপক্ষে 10 বছর রিসার্চ করতে হবে। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আসলাম হাসিব, শফিউল আলম এবং মিমিয়া ইসলাম চৌধুরী। আবারও দেখা হবে আপনাদের সাথে। শেষ করছি আজকের পর্ব, আবার আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ।
লার্নিং অ্যান্ড আর্নিং। সৌজন্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।